আপনাদের সবাইকে স্বাগত এনআইবি টক শোতে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের তিনজন অতিথি আজ কাজী রিয়াজুল হক, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন, ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং শওকত মাহমুদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আজ আমরা এই তিন অতিথির সাথে আলাপ করব কোভিড-19 উত্তর বিশ্বে মানবিকতা, সাম্য ইত্যাদি বিষয় নিয়ে। এই মুহূর্তে বিশ্বের প্রায় 1/3 মানুষ তাদের ঘরে বসে সময় কাটাচ্ছেন। মানব সভ্যতার ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ একই সময়ে একটানা এত দীর্ঘকাল ঘরে বন্দি, এরকম সময় আমরা হয়তো দেখিনি, নজিরও নেই। এক অদৃশ্য ভাইরাসের আক্রমণে তছনছ হয়ে গেছে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা। করোনা কাল আমাদেরকে যে শিক্ষা দিল, করোনা যখন চলে যাবে তারপর কিরকম হবে আমাদের সেই পৃথিবী, একটু আলোচনা করতে চাই। প্রথমেই শওকত মাহমুদ, আপনাকে। পৃথিবী আর আগের মতো নেই। গত কয়েক মাসে যা ঘটেছে তার প্রভাব হবে সুদূর প্রসারী। কেমন হবে আসলে সেই পৃথিবী? দেখুন, আমাদের সামনে করোনা মহামারী এসছে, বিশ্বজুড়ে এসছে। অতীতে যেসব মহামারী হয়েছিল সেই মহামারীতেও বিশ্ব আক্রান্ত হয়েছে। তবে আজকের বিশ্ব আর আগের বিশ্বের সঙ্গে পার্থক্য এটা, সেই সময় হয়তো তথ্য যোগাযোগ, মানুষের যোগাযোগের কম, সেই পরিধি অনেক বেশি এবং ব্যাপক, এবং আমরা খুব সহজেই একে অপরের খবর রাখতে পারছি। তবে যেই অর্থনৈতিক ব্যবস্থা এবং যেই স্বাস্থ্য ব্যবস্থার উপর আমরা আমাদের সভ্যতা গড়ে তুলেছি, সেই ভিত্তিগুলো কিন্তু এক নম্বর হচ্ছে যে মানুষের স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা দেখছি যে চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা মনে করেছিলাম যে আমরা সবকিছুই, আমরা একটা সব রোগেরই আমরা একটা ভূমিকা করতে পারবো, সেটা যুক্তরাষ্ট্র দেশে হোক বা বাংলাদেশ, এই সর্বত্রই আমরা দেখছি যে বড় ঘাটতি রয়েছে। এবং এই করোনার কারণটা, কোভিড-19 কারণটাই আমরা নির্ণয় করতে পারিনি যে এটা কি মানব সৃষ্ট না কিভাবে এসছে। ইতিমধ্যে অর্থনীতির ক্ষেত্রেও একটা প্রভাব সৃষ্টি করেছে, যে আপনি দুটোটা বক্তব্য করেছেন, মানুষ দীর্ঘদিন থেকে বাধ্য হচ্ছে, কর্মক্ষেত্রগুলো বন্ধ হয়ে আছে, এবং অনেক কর্মক্ষেত্র আছে যেগুলো আর খুলবে কিনা এবং খুললেও এটা চলবে কিনা সেটার নিয়ে প্রশ্ন আছে। এবং বিশেষ করে সার্ভিস সেক্টর, অনেক সেক্টর, যেমন মিডিয়ার উপরই আমি বলি যে আমি মিডিয়ার উপরে একটা বড় আঘাত। তো আমাদের নতুন করে চিন্তা করতে হবে, অনেকে পেশা পরিবর্তন, এবং নিম্ন আয়ের মানুষের সামনে পেশা পরিবর্তন কতখানি পরিবর্তন করতে পারবে। যারা নিম্ন রুজির মানুষ, তাদের পেশার পরিবর্তন এত সহজ নয়। কিন্তু উচ্চ পর্যায়ে যেটা আমরা দেখছি, বড় বড় ব্যবসা সেগুলো কিন্তু নানাভাবে এখন গার্মেন্টস এর ব্যবসা করে যাচ্ছে, ওষুধের ব্যবসাটা হয়তো আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের সমস্যাটাও বড় সমস্যা হয়ে গেছে। তো আমি মনে করি যে মানুষের রোজগার কমে যাওয়া বা স্থগিত হয়ে যায়। আজকে আমরা বিআইডিএস এর বাংলাদেশেই করোনার পরে প্রায় 1 কোটি কত লক্ষ 65 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে। একটা বড় উল্লেখযোগ্য অংশের আয় বন্ধ হয়ে গেছে, আয় কমে গেছে তো বটেই, বন্ধ হয়ে গেছে, এবং মধ্যবিত্তের উপর সবচেয়ে বেশি আঘাত এসছে। তবে সরকারি যারা কর্মচারী আছে তাদের যে সুবিধা দেওয়া হয়েছে, গত 10 বছরে তাদের বেতন বেড়েছে প্রায় 222%, এবং তারা ছাড়া বাকিরা কোনো অবস্থাতেই নেই, দিন আনি দিন খাই এরকম একটা অবস্থা। তো যে পরিবর্তনটা আমরা আশঙ্কা করছি, এই পরিবর্তনটা কিন্তু এমনও হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তনটা, যেমন 1919-এর বিশ্বমন্দার পরে জন কেইনসের ছিল যে সরকার বেশি করে ব্যয় করলে জনগণ আয় করবে, কিন্তু এখন সরকারের বেশি করে ব্যয় করানোর সামর্থ্য আছে কিনা সেটাও একটা। তো আমরা মনে করি যে পরিবর্তন অর্থনীতি হবে, সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে। যেমন ইতিমধ্যে একটা পরিবর্তন হয়েছে, মানুষকে সংযমী হতে হয়েছে, খুব সংযমী হিসেব করে চলা এবং সব নিয়ম মাফিক চলার একটা তাগিদ এসছে, এবং সেটা মানুষ করছে। এটা তার পরবর্তী জীবনযাপনে কিভাবে জানি না, বাট একটা পরিবর্তন, এবং এর সঙ্গে রাজনৈতিক পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য বিভিন্ন জায়গায় এইভাবে আমরা দেখছি এসেই
রাজনৈতিক ব্যবস্থা প্রতিবাদ হচ্ছে, যে কোনো একটা ছোট ঘটনাকে ধরেই এটা একটা স্ফুলিঙ্গর মতো কাজ করছে, এক স্ফুলিঙ্গ থেকে হাজারো স্ফুলিঙ্গ তৈরি, এই এক অস্থিরতার একটা আছে। জি, আপনার কাছে ফিরবো আমি একটু। ডক্টর মিজান, একই ইস্যু আপনার কাছেও, তারপরেও শওকত মাহমুদ যে কথাগুলো বলছিলেন যে এই যে মধ্যবিত্ত সমাজটা আমাদের শ্রেণীটা প্রায় বিলুপ্ত হতে চলেছে, এবং একটা যে রোজগার কমে যাওয়া, আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া, নতুন দারিদ্র সৃষ্টি হওয়া, সবকিছু মিলে কি আপনার কাছে মনে হয় একটা মানবিক বিপর্যয়ের দিকে এগুচ্ছি আমরা? ধন্যবাদ। প্রথমে আমি বলি, এই করোনা সারা বিশ্বের সবকিছুকেই প্রভাবিত করছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সবকিছুতেই করোনার প্রভাব আছে। এখন আপনি যেটা বলছেন, এই করোনা পরবর্তী সময়ে এটা খুব একটা ধনাত্মক পজিটিভ একটা কিছু সমাজ আমরা পাবো কিনা, তো আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা এই করোনার কারণে আমাদের লক্ষ লক্ষ লোক জীবন গেল বা যাবে, কিন্তু একটা জিনিস আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছে করোনা, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেটার মধ্যে বৈষম্যের সমাজ ব্যবস্থা, এটাকে কিন্তু একটা নাড়া দিয়ে গেছে। যেখানে যেখানে আপনি মৃত্যুর ঘটনাগুলো দেখেন, বিশেষ করে আমেরিকায়, শওকত ভাই যে কথাটা বললো, ব্ল্যাক লাইভস ম্যাটার যে আন্দোলনটা, এটা কিন্তু কেবলমাত্র একজন কৃষ্ণাঙ্গকে পুলিশ কর্তৃক হত্যার বিরুদ্ধে আন্দোলন না, হিসাবে দেখা গেছে জনসংখ্যার অনুপাতে যারা মারা যাচ্ছে এদের মধ্যে ব্ল্যাক এবং এশিয়ান, এদের মৃত্যুর সংখ্যা অন্যদের মানে অরিজিনাল হোয়াইটদের চেয়ে কখনো কখনো দ্বিগুণ তিনগুণ বেশি। তার মানে যাচ্ছে আর্থ সামাজিক অবস্থা যে বৈষম্য, এটা কিন্তু এই করোনা দেখিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিশ্বটা পরবর্তী পর্যায়ে কতটা মানবিক হবে। তো মার্কিন দার্শনিক নোম চমস্কি যেটা বলছে, এই বিশ্বটা যারা তৈরি করছে, পুঁজিবাদী বৈষম্যের যে ব্যবস্থা সম্পন্ন যে বিশ্ব যারা তৈরি করছে, তারা কিন্তু ছেড়ে দিবে না, তারা আরেকটা একটা নতুন সংস্করণ নিয়ে হাজির হবে, এটা যে এলিমিনেট হয়ে যাবে এবং অত্যন্ত মানবিক একটা বিশ্ব আমরা পেয়ে যাব, অন্তত আমিও মনে করি না এটা। কারণ আপনি দেখেন এই করোনার মধ্যে এই মৃত্যু যে কাউকে গ্রাস করতে পারে, এটা জেনেও চাল চুরি করার থেকে আরম্ভ করে, মাস্কের 2 নম্বরই করার থেকে আরম্ভ করে, এবং নারী নির্যাতন থেকে আরম্ভ করে, এক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিন্তু মেরেই ফেললো তার পরিবারের লোকজন। অর্থাৎ মানবিক হবে কিনা, এটা হবে না এই জন্য যে যারা এই ব্যবস্থাটা তৈরি করেছিল তারাই এটার একটা নিউ এডিশন নিয়ে আসবে। আর আরেকটা যেটা বলছি, আপনি এই বেকারত্ব, দারিদ্র, এগুলো তো অবিসম্ভব, এগুলো হবেই, কিন্তু এই বেকারত্ব দারিদ্রটা আরো বাড়বে, বৈষম্য যেটা এখন আছে এটা আরো বাড়বে, কারণ একটা নতুন ধরনের দারিদ্র তৈরি হবে, সেটা হচ্ছে সাইবার পভার্টি গ্যাপ। অর্থাৎ যে খুব স্মার্টলি কম্পিউটার হ্যান্ডেল করতে পারবে, সাইবার হ্যান্ডেল করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, তার মানে আপনার কাছেও টাকা আছে, আমার কাছেও টাকা আছে, সম পরিমাণ টাকা আছে, কিন্তু আমি কম্পিউটার বা সাইবার অপারেট করতে পারি না, আমি আপনার চেয়ে অনেক দরিদ্র। এই ঘটনাটা ঘটে যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখা গেল দুইজনেই এমএ পাস, কিন্তু তাদের বেতনের মধ্যে পার্থক্য হবে 4 গুণ। মানে যে সাইবার ইফেক্টিভ লোক, তার বেতন হবে 4 গুণ, অর্থাৎ বৈষম্যটা আরো বাড়বে। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখন থেকে যদি আমরা কিছু কিছু আগের থেকে পদক্ষেপ গ্রহণ না করি আমাদের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায়, তাইলে কিন্তু এই করোনা পরবর্তী যে আমরা একটা মানবিক বিশ্ব কল্পনা করতেছি, যে অনেক কিছু বলে ধুয়ে মুছে নিয়ে যাবে করোনা, কিছুই নিয়ে যাবে না, বরং এই বৈষম্য আরো বাড়বে এবং মানুষের প্রতি মানুষের নিপীড়ন, নির্যাতন যেগুলো আছে এগুলো আগ্রাসী হওয়ার সম্ভাবনা আছে। কারণ কিছু লোক যাদের টাকা এবং সাইবার ক্ষমতা দুইটা যখন মুষ্টিমেয় লোকের হাতে চলে যাবে, আর বাকি লোকজন, কিছু লোকের কাছে টাকা থাকলেও টাকা নিয়ে ঘুরবে, কারণ আপনি এই সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে নন টাচ টেকনোলজি, এইটা সেটার কারণে বহুদিন যাবত মানুষ এই বৈষম্যের মধ্যে থেকে যাবে, এই বৈষম্যটা কিন্তু আরো বাড়বে। অতএব আমাদেরকে রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের যারা কাজ করে সবাইকে এই বিষয়গুলো আগে থেকে ভাবতে হবে, যে আমরা যেরকম মনে করেছিলাম যে এই করোনা বোধে সবাইকে একটা সমান করে দিয়ে মানবিক মূল্যবোধের একটা জায়গা করে দিয়ে দেবে, এটা হওয়ার সম্ভাবনা তো আমি দেখি। কাজী রিয়াজুল হক শুনছিলেন দুজনের কথা। আপনি বিশ্ব প্রেক্ষাপটে আমরা যাব, কিন্তু আমরা যদি দেশীয় প্রেক্ষাপটে দেখি, আমরা দেখছি যে যে গবেষণাগুলো বেরিয়ে আসছে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা কিংবা সিপিডি, অর্থনীতি সমিতি, যে নতুন করে 6 কোটি মানুষ দরিদ্র হয়েছে,
উন্নয়ন গবেষণা সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, তারা বলছে প্রায় 2 কোটি মানুষের কথা বলছে, আয় কমছে। জাতীয় প্রেক্ষাপটে যদি আমরা দেখি, এই যে বৈষম্য আর অসাম্যের কথা যেটি বলা হচ্ছে, আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী অসুস্থ হলেই 10 লাখ থেকে 65 লাখ টাকা পর্যন্ত, বা মৃত্যু হলে তাদের নানা ধরনের সুবিধা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 200-250% বেড়ে গেছে। ব্যক্তিখাত একটা পর্যদস্ত অবস্থার মধ্যে আছে এবং ব্যক্তিখাত ক্রমেই বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা আছে। বিশেষ করে মধ্যবিত্ত তো নাই হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। জাতীয় প্রেক্ষাপটে যদি দেখি, আমরা কি মানবিক আচরণ করতে পারছি? আপনার কাছে কি মনে হয়, অথবা কোথায় সীমাবদ্ধতা চোখে পড়ছে? ধন্যবাদ ইশতিয়াক ভাই। আপনি প্রথমে যেটা প্রথম আপনার ভূমিকাতে যেটা বলেছিলেন যে করোনা আমাদের কি শিক্ষা দিয়েছে, তা করোনাতে শওকত মোহাম্মদ ভাই একটা জিনিস বলেছে, করোনা আমাদেরকে সংযম হতে শিখিয়েছে, একটা পজিটিভ কথা বলেছে। আর মিজান ভাই বলেছেন যে না, করোনা আমাদেরকে নিপীড়িত হতে শিখেছে, আমরা খুব একটা বৈষম্য দূর হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমি ঠিক এক্সট্রিমলি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আর কি। তবে একটা জিনিস আমি স্মরণ করে দিয়েছি আপনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে আপনি আমাদের দেশীয় প্রেক্ষাপটে বলতে বললেন, আপনি যদি আমাদের সংবিধান দেখেন বা মানবাধিকার বিষয়টা যদি দেখেন, যেটা 1948 সালের সার্বজনীন মানবাধিকার ঘোষণার মধ্যে এসেছিল, তার প্রথম কথাটা ছিল কিন্তু সমতা, নন ডিসক্রিমিনেশন, বৈষম্য থাকবে না, যেটা আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে বৈষম্য থাকবে না। তো এবং আমাদের সংবিধান কিন্তু একইভাবে রচিত হয়েছিল, কিন্তু বাস্তবতা ওনারা যেটা বললেন সেটা হচ্ছে আমাদের বাস্তবতা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শেষ হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হচ্ছে, নিম্ন মধ্যবিত্তরা দরিদ্র হচ্ছে, দরিদ্র থেকে তারা হত দরিদ্র হচ্ছে। আর এক শ্রেণীর মানুষ মধ্যবিত্ত থেকে উঠে এসে তারা উচ্চ মধ্যবিত্ত এবং বিরাট বিত্তবান হয়ে যাচ্ছে। একটা বৈষম্য আমাদের সমাজে সৃষ্টি ইতিমধ্যে হয়েছে। আসলে এটা হওয়ার পিছনে একটা বৈশ্বিক কারণও রয়েছে, কারণ সারা পৃথিবীতেই, এটা প্রসঙ্গ করে বলতে হয়, সারা পৃথিবীতেই এইভাবেই চলে আসছে, কয়েক শতাব্দী ধরে এইভাবে চলে আসছে। আপনি যদি দেখেন সেই আধিপত্য বিস্তার করার জন্য কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছিল। তো আপনি যদি দেখেন সেই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যেভাবে মানুষ নিহত হয়েছে, যে তথ্য মতে প্রায় 8.5 কোটির উপরে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, 8 কোটি থেকে 9 কোটি মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছে। শুধুমাত্র হিটলারই 60 মিলিয়ন, 6 কোটি ইহুদিকে হত্যা করেছিল নাজি বাহিনী। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তারপর আবার এক একটা মহামারী এসেছে, স্প্যানিশ ফ্লু আসছিল। স্প্যানিশ ফ্লু তখনকার সময় দেখা যাচ্ছে যে প্রায় কারো তথ্য মতে যে প্রায় 6 কোটি মানুষ স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল আর কি, বা তারও বেশি হয়তো বা। তো এই যে বিভিন্ন সময় দুর্যোগগুলো আসছে, এটা কিন্তু আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছে। এখন দেখেন আজকের দিকে যদি আপনি তাকান, আজকে কিন্তু আমেরিকার অবস্থা দেখেন, আমেরিকা যে আধিপত্য বিস্তার করে এসেছিল এত বিগত 30 বছর ধরে, আজকে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট, শক্তিশালী প্রেসিডেন্ট, সে কিন্তু করোনা যুদ্ধে পরাজিত। আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, বরিস রবিনসনের মতো নেতা, সেও কিন্তু পরাজিত, সাকসেসফুল হতে পারেনি। অথচ আপনি যদি দেখেন ওই ছোট্ট একটি দেশ নিউজিল্যান্ড, 50 মিলিয়ন লোকের দেশ, তার প্রাইম মিনিস্টার কত সাকসেসফুল হয়েছে। তো আসলে এটা নির্ভর করে কে কিভাবে হ্যান্ডেল করবে এই বৈষম্য দূর করার ক্ষেত্রে। আপনি যে কথা বলেছেন যে আমাদের একটা দায়িত্ব রয়েছে, এবং এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সরকারকেও শিক্ষা নিতে হবে, জনগণকেও শিক্ষা নিতে হবে। একথা ঠিক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক যে কথা বলেছে অত্যন্ত দুঃখজনক, যে আমরা করোনা নীতি নিয়ে রাজনীতি করছি। করোনা নিয়ে কোনো রাজনীতি আন্তর্জাতিক পর্যায়ে করা যাবে না, জাতীয় পর্যায়ে করা যাবে না। করোনা নিয়ে কোনো ব্যবসা মাল্টিন্যাশনাল কোম্পানিও করতে পারবে না, দেশীয় কোম্পানিগুলোকে করতে দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে। এর থেকে যদি আমরা শিক্ষা নেই, মানুষ তো হোঁচট খেলে শিক্ষা নেয়। আমি মনে করি আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ আছে। আমাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের একটা সুন্দর দেশ, যে দেশের জন্য আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, সেই দেশটাকে আমাদের গঠন করতে হবে, এবং সেটার এখনো সময় আছে। এই জন্য আমাদের হাল ছেড়ে না দিয়ে, হতাশ না হয়ে, আমাদেরকে এই পজিটিভ জিনিসগুলোকে আমাদের গ্রহণ করে মানবিকভাবে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি তো শওকত মাহমুদ আপনার কাছে আবার আসছি। বিলুপ্ত হয়ে যেতে পারে বলছে মানুষ যে হ্যান্ডশেক করা, করমর্দন করা, আলিঙ্গন করা, সোশ্যাল ডিস্টেন্সিং আমাদেরকে কি শারীরিকভাবে দূরত্ব সৃষ্টি করার মাধ্যমে মানসিক দূরত্ব সৃষ্টি করবে মানুষে? আপনার কাছে কি মনে হয়?
দেখুন, করোনার কারণে আমরা অনেকগুলো ঘটনা দেখছি যে আহ, বাবার লাশ ছেলে দেখতে যাচ্ছে না ভয়ে, তারপরে কারোর সঙ্গে করমর্দন করছে না আতঙ্কে, এগুলো কিছু কিছু ঘটনা ঘটছে। কিন্তু পুরোপুরি বাংলাদেশের মানুষকে যদি আপনি একটা সামাজিক দূরত্বের স্বীকার করতে চান কঠিন ভাবে, এটা তাহলে পারবেন। কারণ আমাদের দেশের মানুষ মানে খুবই সমাজবদ্ধ মানুষ, এবং এই মানুষকে আপনি কখনোই এই ডিস্টেন্সিং এর দূরত্বের মধ্যে রেখে আপনি চালাতে পারবেন না। এটা সম্ভব নয়। এই কারণে আমরা দেখি যে মানুষ এখন অনেকটা ভয়হীন হয়ে গেছে, যে এত মানুষ বেরোচ্ছে। এখন মানুষের মধ্যে বোধহয় এরকম একটা ধারণা হয়েছে যে পাশাপাশি গায়ে গায়ে লাগলে, করোনা রোগীর গায়ে লাগলে কিন্তু আমার করোনা হবে, এটা ঠিক না। আমার মুখটা ঢেকে রেখে যদি তার মুখের থেকে আমার এখানে জীবাণু ভাইরাস প্রবেশ না করে, তাহলে আমি নিরাপদ আছি। এই বুঝতে ধরনের পারছেন। এটা মানুষের একটা সাহস বেড়েছে। আরেকটা কথা আমি বলেছি, যেটা সংযমের কথা বলেছি, এখানে কিন্তু আপনার একটা বিষয় হচ্ছে যে মানুষের ধর্মবোধটাও কিন্তু খুব প্রবল হচ্ছে। এটা অস্বীকার করার উপায় নেই। আল্লাহর প্রতি মানুষের আল্লাহর প্রতি ফিরে যাওয়া, যারা হয়তো মাঝামাঝি পথে ছিলেন বা তারাও কিন্তু আল্লাহকেই তারা মানছেন যে তিনি সর্বশেষ আশ্রয়স্থল আমাদের। এবং আপনি দেখবেন যে পবিত্র কোরআনে সূরা তাকাবুন আল্লাহ বলেছেন, কোনো বিপদে আমার সম্মুখে আসে না, তবে যার অন্তর ভালো তাকে তিনি সুপথে করে দেন। এবং তিনি বিপদ আপদে মানুষকে পরীক্ষা করেন। এটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা। পৃথিবী বিলুপ্ত বা সমাজ বা বাংলাদেশ বিলুপ্ত হয়ে যাওয়ার কথা না। আমি মনে করি বাংলাদেশের একটা ইনার স্ট্রেংথ আছে। এই ইনার স্ট্রেংথের কারণে যতই আমরা নানা ধরনের কাহিনী শুনি বা নির্মমতা বা বর্বরতার উদাহরণ শুনে আটকে উঠি, তারপরে আমি মনে করি বাংলাদেশ একটা অনন্য দেশ। যেই দেশে 18 কোটি বা 20 কোটি মানুষ একই সময়ে একই মেনুতে খাওয়া দাওয়া করে, এবং এই দেশের প্রায় কয়েক কোটি মানুষ রান্না বান্না করে না, কিন্তু তারা কেউ অভুক্ত থাকে না। কারণ না কেউ তাদেরকে খাওয়াচ্ছে। মনে করেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা তো রান্না করে না, কিন্তু তাদের কাছে খাওয়া পড়ছে। গ্রামের যে মানে ফকির বলুন বা আশ্রয়হীন লোক, তাকেও কেউ না কেউ খাওয়াচ্ছে। এটা চলবে, এটা হবে। কিন্তু সভ্যতা, আমার মনে হয় যে আমাদের যে শিক্ষাটা হচ্ছে, এই শিক্ষাটা থেকে আমাদের একটা নতুন করে করার বিষয় আছে। আমরা যেই এক্সেস গুলো করেছি, এই এক্সেস গুলো যদি আমরা বন্ধ করতে পারি, এবং আমি মনে করি যদি আমরা জাতীয় ঐক্য পাই, এবং জাতীয় ঐক্য, আপনি যেটা বলেছেন মিডিল ক্লাস, আমাদের দেশের প্রধান সেন্টিমেন্ট ছিল একটা অনেস্ট মিডিল ক্লাস, যেটা 60 দশকে আমাদের সমাজকে পরিচালিত করেছে, রাজনীতিকে পরিচালিত করেছে। এই অনেস্ট মিডিল ক্লাসটা এখন ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই ডিসঅ্যাপিয়ারেন্স এর কারণে ভ্যালুজ এর সঙ্গে আমাদের গোলমাল হচ্ছে, যে আমরা মানতে পারছি না অনেক। এই ভ্যালুজ গুলি ফিরিয়ে আনাটা খুব জরুরি বলে আমি মনে করি। তা না হলে এই মানুষের সহায়তা, আগে একটা ছাত্র গুলি খেলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, মানুষ রক্ত দেওয়ার জন্য হাসপাতালে, এখন লঞ্চ অ্যাক্সিডেন্টে 200 লোক মরে পড়ে আছে, তাকে কেউ দেখতেও চায় না। এই ধরনের সমাজে এই যে বৈষম্যটা, এই বৈষম্যটার কারণ হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে খারাপ দিকগুলো আছে, সেগুলো প্রবল হয়ে উঠেছে। দুর্নীতির বিষয় আছে, এবং সমাজে যারা অশিক্ষিত, মেধাহীন, শুধুমাত্র রাজনীতির কারণে তারা একটা সমাজ প্রভু পরিণত হয়েছে, গ্রামে গ্রামে এটা ছড়িয়ে পড়েছে। এগুলো থেকে যদি আমাদের ব্যাক করাতে চাই, আসলে এই করোনার মধ্য দিয়ে আমাদের সম্ভব। এবং আমি মনে করি যে করোনার বিরুদ্ধে সংগ্রামে সবাইকে সহযোগিতা করা প্রয়োজন। এখন সরকার যদি মনে করে আমি একাই করোনার বিরোধী লড়াই করবো, আর কোনো রাজনৈতিক দল বা জোটকে আমরা দেব না, সরকার যদি মনে করে মিডিয়াকে আমরা সহযাত্রী করব না, সরকার যদি মনে করে যে পরিবহন মালিককে আমার জন্য ভালো, পরিবহন শ্রমিক ভালো না, গার্মেন্টস মালিক আমার জন্য ভালো, গার্মেন্টস শ্রমিক ভালো না, তাহলে আমার মনে হয় এটা আবার একটা নতুন বৈষম্য সৃষ্টি করবে, এবং সেখানে কিন্তু সংঘাতটা খুব হিংস্রভাবে ছড়িয়ে পড়তে পারার আশঙ্কা রয়েছে। সেই কারণে আমি বলি, আসুন আমরা সবাই এক হয়ে আর এই করোনার মোকাবেলা করি। এবং আজকে গ্রামে গ্রামে আপনি দেখেন, এখন আগে গ্রাম থেকে মানুষ ঢাকায় আসতো কাজের জন্য, এখন ঢাকার মানুষ পালাচ্ছে গ্রামে। গ্রাম এখন নিরাপদ হিসাবে বাসস্থান, এবং গ্রাম সস্তা। দুই ইকোনমি চালু হয়েছে, শহরের ইকোনমি এক ধরনের, গ্রামের ইকোনমি আরেক ধরনের হয়ে যাচ্ছে। তো গ্রামের মানুষ জিনিস বেচতে পারছে না ন্যায্য মূল্যে। তো এগুলি থেকে আমার মনে হয় আমাদের যে সমাজবিজ্ঞানী যারা আছেন তারা বের করে, এটা একটা সুন্দর একটা সমাজের রূপান্তরের বিষয় আছে। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা
লেজিটিমেট পলিটিক্যাল ফোর্সের মাধ্যমে একটা পলিটিক্সের ক্ষেত্রে একটা ঐক্যবদ্ধ সমাজের যারা আছেন সমাজ, ইভেন আপনি যদি সাংবাদিকদের কথা বলেন, আমি তো মনে করি সাংবাদিকদের যেই মতনই হোক না কেন, এখন তাদের বাঁচার জন্য, রুজির জন্য তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফিলিংস। ডক্টর মিজান, এই ইস্যুতে আপনার, উনি যা বলছেন, আমি প্রথমে বলি, আমাদের শ্রদ্ধেয় রিয়াজ ভাই যেটা বললো যে ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশ যেখানে ব্যর্থ হয়ে গেছে, আবার অনেক দেশ সফল হয়ে গেছে, এখনই মনে হয় না এটা সফল বলার সুযোগ আছে। অনেক সময় বলে না, নিউজিল্যান্ড এটা দমন করে ফেলছে, তারপরে আইসল্যান্ড দমন করে ফেলছে, নিউ গিনির, এইগুলা আসলে এই সকল দেশগুলো দ্বীপ রাষ্ট্র এবং মানুষ ওই সকল দেশে, আপনি নিউজিল্যান্ডে 1 বছর থাকলেও কারোর সাথে ধাক্কা লাগার সম্ভাবনা নাই। যদি একমাত্র ওয়েলিংটনে কিছু লোক আছে, বাকি কোন শহরে যদি 10 বছর বসবাস করেন, কারো গায়ে ধাক্কা লাগার সম্ভাবনা আপনার নাই, ওগুলো আইসোলেশন এমনি আছে। আর এইসব উদাহরণগুলো, আর ছোটখাটো দেশ যেগুলো কথা বলা হচ্ছে সফল হয়েছে, এগুলো অনেকগুলো লোক সংখ্যা আমাদের কলাবাগানের বসুরউদ্দিন লোডের চেয়ে কম। অতএব এই জনসবহুল একটা দেশে এইটার সমস্যাটা কিন্তু অন্য দেশের থেকে আলাদা হবে। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা, এখানে দুর্নীতি, মানে অপরাজনীতি যা কিছু আছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে নিজেদের আইসোলেশনের ব্যবস্থাটা আমাদের নিজেরাও যদি না করি তাইলে, আর যে সকল দেশে বলা হচ্ছে সফল হয়েছিল তারাও এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছে। সাউথ কোরিয়ার কথা বলা হয়েছিল, জাতীয় ঐক্যের কথা বললেন, সেই বিষয়ে কিছু বলবেন? কোনটা? জাতীয় ঐক্য। এখন করোনার বিরুদ্ধে যুদ্ধটা হবে ঐক্যের ভিত্তিতে। ঐক্যের ভিত্তিতে যুদ্ধ হবে না। এই জন্য জাতীয় ঐক্য করতে গেলে একটা সাংস্কৃতিক ঐক্যবদ্ধতা লাগে। শপথ ভাইয়ের কথা থেকে আসি, মানুষ দুইটা প্রবণতার কথা উনি বলছেন, মানুষ ইচ্ছতা সাধন করবে। তো এইটা যদি হয় কিছুদিনের জন্য ভালো, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বলছি যাদেরকে, বা নিম্ন মধ্যবিত্ত ঢাকা শহরে আসছিলাম, তারা কিন্তু আমরা খুব ব্যাপরা হয়ে গেছিলাম, এটাও তো স্বীকার করতে হবে। সেই কেএফসি থেকে আরম্ভ করে কেনা বলা হয় ডিজে থেকে আরম্ভ করে কত কিছুই আমরা করলাম, কিন্তু আমরা 1 মাস চলার বা 2 মাস চলার জন্য সঞ্চয় কিন্তু আমরা রাখি নাই আমাদের মধ্যবিত্তরা। আর একটা হচ্ছে, যদি মানুষ ধর্মের দিকে যায়, ধর্মবিরোধী হয়, খুবই ভালো, কিন্তু এটা যদি ধর্মান্ধতার দিকে যায়, খুব মন্ডুকতার দিকে চলে যায়। কারণ বিভিন্ন মিডিয়াতে, ইউটিউবের হুজুররা যে সকল এই করোনা সম্পর্কে যেসব ওয়াজ করছে, আর এগুলো ধর্মের রেফারেন্স দিয়ে দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলছে যে, আমি এর মনে শুনছি, মানে কিতাবে আছে যে মদিনায় কোনোদিন কোন সংক্রমণ কেনা বলা হয় মহামারী হবে না, মুসলমানের করোনা হবে না, এগুলো বলা হচ্ছে। মদিনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে। আমি যেটা বলছি, এক কলবিকে দেখছি, বলছি মাস্ক পরার দরকার নাই, এরকম মনোযোগ করে হলেন তাহলে আপনার মাস্ক হয়ে যাবে, মুসলমানদের করোনা হবে না। অর্থাৎ শপথ ভাই যেটা বলছে, মানুষ যদি ধর্ম নামাজ কর্ম করে এবং ওটার থেকে যদি মানুষ অনেস্ট হয়ে যায়, সৎ হয়ে যায়, চুরি না করে, ট্যাক্স ফাঁকি না দেয়, বাটপারি না করে, তাইলে ভালো হবে। কিন্তু এই না করে যদি সবকিছু বিজ্ঞানকে অস্বীকার করে ধর্মান্ধতার দিকে চলে যায়, আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতেই হবে, থাকতেই হবে। আরেকটা হচ্ছে, আমাদের কিন্তু অর্থনীতি দুইটা ঠিকই আছে, শওকত ভাই বলছে গ্রামের অর্থনীতি, আমাদের সংস্কৃতিও তো দুইটা ভাই। আমাদের সংস্কৃতি কি একটা? আমাদের বাঙালি সংস্কৃতি যেটাকে আমরা বলি, যেটা উদার, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক, যে কথাগুলোর জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের রবীন্দ্রসঙ্গীত, আমাদের পয়লা বৈশাখ, এই তারপরে আমাদের গান, বাজনা, নাটক, সিনেমা, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। এগুলো কি সব বাংলাদেশে বসবাসকারী সবাই কি এগুলোকে মেনে নিছে? তাদের তো আলাদা। আপনি যেই লোক বিভাজিত সমাজেও এই কথাটা একটু সম্ভব, অন্তত শোনেন, এই বিভাজন আরো বাড়বে। আপনি দেখেন, যেদিন তাবলিগের যখন আখেরি মোনাজাত হয়, তখন কিন্তু এই পুলিশ থেকে আরম্ভ করে, জেলখানার কয়েদি থেকে আরম্ভ করে, আপনার সংবাদকর্মী, মিডিয়ার নিউজ এডিটর সবাই কিন্তু আল্লাহর কাছে আখেরি মোনাজাত করেন, কেউ বাদ নাই। কিন্তু এটা নামাজ পড়ার লোক, কম পড়ার লোক সবাই, না আরেক সেকেন্ড বলে নেই, কিন্তু আপনি আমাদের মঙ্গল শোভাযাত্রায় কি সবাই আসে? তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা সংস্কৃতি কিন্তু আছে। এই সাংস্কৃতিক ভাবে যখন আপনি ঐক্যবদ্ধ না হবেন, আপনি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে পারবেন না। আসবো আপনাদের কাছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত এনআইবি টক শোতে। আমরা কথা বলছি করোনা উত্তর পৃথিবীতে সাম্য, মানবিকতা। কাজী রিয়াজুল হক,
সম্প্রতি আমরা যেই বাংলাদেশটা দেখলাম, এটা আপনার কাছে কেমন লেগেছে একটু যদি বলতেন। আমরা দেখেছি এই করোনার সময় যখন অনেক বেশি মানবিক আচরণ প্রয়োজন, তখন ব্যক্তি খাতের প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট হাসপাতালগুলো কি ভয়ঙ্কর বাণিজ্য আমরা দেখতে পেয়েছি। তারা কোনো রোগী নিচ্ছে না এবং মানে 5 টাকার ফিস 10 টাকা করে ফেলছে এবং রোগীদেরকে জিম্মি করছে। চট্টগ্রামে তো এরকম ঘটনা একটা জন অসন্তোষ সৃষ্টি করেছে। একইভাবে আমরা দেখছি যে অন্যান্য ক্ষেত্র সরকারের দিক থেকে অনেক বেশি বাণিজ্য মনস্কতার দৃষ্টান্ত আছে কিছু। বাস ভাড়া 60% বাড়িয়ে দেওয়া, সেখানে মানুষের দিককে মানুষ যেখানে রোজগার হারিয়েছে সেখানে তাকে উল্টো 60% বেশি ভাড়া দিতে হবে। বা আমরা দেখছি যে গার্মেন্টস মালিকদের জন্য প্রণোদনা, এরকম করে একটা সাংঘাতিক অতি বাণিজ্য মনস্কতা সর্বত্র আমরা প্রদর্শিত হতে দেখেছি। এইটি ব্যাপারে আপনার পর্যবেক্ষণ? না, আমার পর্যবেক্ষণটা আপনি যেটা বলেছেন তার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, যে সেক্টরগুলোর কথা বলেছেন। তো আমি একটা সামগ্রিক পর্যবেক্ষণ দিতে চাই। সেটা হচ্ছে যে করোনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ, যেটাতে আপনি শুরু করেছিলেন, করোনা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে বা কি করার জন্য করোনা আমাদেরকে মোটিভেট করছে আর কি। এটা একটা করোনা একটা প্রাকৃতিক উপায়ে এসেছে বলে আমরা অনেকেই বলে। তো এটা আমাদের এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তো সেই জন্য যে কথাগুলো এতক্ষণ বলা হয়েছে সেগুলোর সবটারই যুক্তি আছে। এবং এই করোনার ভিতরে যে এক শ্রেণীর মানুষ তারা ব্যবসা করে যাচ্ছে, তারা একটা সময় পেয়েছে। যখন দেশে দুর্ভিক্ষ হয়, মহামারী হয়, তখনই কিন্তু অসৎ লোকগুলো তাদের স্বার্থ উদ্ধারের জন্য সবসময় করেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত সব মহামারীর সময় এগুলো করে থাকে। তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে আমরা নিন্দা জানাই এবং সেটা প্রতিরোধ করার জন্য সরকার বলতে আমরা খুব শক্তভাবে সেইগুলোকে হ্যান্ডেল করতে, কোনো ব্যক্তি স্বার্থের প্রতি না তাকিয়ে সমস্ত জনগণের প্রতি, যেটা একটু আগে বলা হলো যে আপনি বললেন সরকারি মধ্যে 3 কোটি মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থানের মধ্যে আছে, আজকের কাগজ দিতেছে 1 কোটি 32 লক্ষ না কত শকত ভাই বলছিলেন বোধহয়, এত মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। সো এই যে অবস্থানটা আছে, এই অবস্থানটাতে আমাদের এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য আমাদের করোনা কিন্তু আমাদের অনেকগুলো পজিটিভ শিক্ষাও দিয়েছে। এবং করোনার ভিতরে আপনি মিডিয়ার লোক, আমি এই জন্যই বলছি না, বাট এটা বলতে হবে, মিডিয়া দিয়েই শুরু করি। দেখেন, মিডিয়া সংবাদ কর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তথ্য সংগ্রহ তারা করেছে এবং কিভাবে তারা আক্রান্ত হয়েছে, তারা দেখছে তার আরেকজন কালিক আক্রান্ত হচ্ছে, তারপরেও তারা গিয়েছে। এই যে তারা যে সেবাটা দিয়েছে, তথ্যগুলো মানে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, এখন তো সেই যুগ নেই। সেই আমরা তো 20th সেঞ্চুরিতে বাস করছি না, 21st সেঞ্চুরিতে আমরা এটা করতে পারি না। তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে সবাই প্রস্তুতি নিতে পারে। আপনি যদি দেখেন আমাদের ডাক্তার, নার্স, একটু আগে হসপিটালের কথা বললেন, হ্যাঁ, ওই সমস্ত হসপিটালকে আমরা নিন্দা জানাই যারা ব্যবসা করতে চাচ্ছে। কারণ আজকেও বারবার করে দেখতেছিলাম নিউজে, একজন ব্যাংকার আর তার স্ত্রী দাঁড়ে ঘুরেছে, এই হসপিটালে গেছে, ওই হসপিটালে গেছে, 10 লাখ টাকা কয়েকটা হসপিটালে রেখে দিয়ে তারপর তাকে ওই মারা যেতে হয়েছে, তার ট্রিটমেন্ট আর হয়নি। তো এই যে কিন্তু সে কিন্তু করোনা পেশেন্ট, করোনা নেগেটিভ ছিল। তো এই যে বিষয়গুলো চলছে, এরকম মানে বহুত পাপাচার চলছে, তারপর বিভিন্ন ভাবে রাজনীতি চলছে, বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে, এগুলো চলছে। কিন্তু তার মধ্যে দিয়ে আমি বলবো যে আমাদের ডাক্তাররা, নার্সরা, ইভেন আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা, আর্মির সদস্যরা, এরা প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ যেগুলো আছে, তারা কিন্তু প্রত্যেকেই এবারে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তারা তাদের জীবন দিয়ে, তাদের অনেক বড় ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তারা আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই যে ভালো শিক্ষাগুলো, আমরা ভালোগুলোকে আমরা গ্রহণ করতে চাই। পাশ্চাত্যের কথা বলা হলো, পাশ্চাত্য তো সব জিনিস খারাপ না, আমার পাশ্চাত্যের খারাপটা নেই। ওই ইউনিভার্সিটি থাকতে শুনেছিলাম যে বিদেশ থেকে ফিরে এই যে ব্যক্তি খাতের হাসপাতালগুলোর এরকম আচরণ মানুষের প্রতি, সেখানে রাষ্ট্রেরও তো দায় আছে। ডেফিনেটলি এদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটি জায়গায় আনতে পেরেছে? ডেফিনেটলি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এবং এই প্রত্যেকটা জায়গায় যেগুলো ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা জায়গায় ইনভেস্টিগেট করে, আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করে, কারণ এই লোকটা মৃত্যু তো হয়েছে, কথা তো সঠিক, সে তো চিকিৎসার জন্য দাঁড়িয়ে ঘুরেছে, এরকম একজন না, বহু লোক অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যাচ্ছে। এগুলো প্রতিটি ঘটনা যদি তদন্ত করে ওই হসপিটাল কর্তৃপক্ষ যত ধনী লোক হোক না কেন, ওই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মানে কয়েকটা মাত্র এরকম 10টা এক্সাম্পল যদি রাষ্ট্র সৃষ্টি করতে পারে, আমার মনে হয় কোনো হসপিটাল আর ভবিষ্যতে এটা করবে না, হসপিটাল বন্ধ করে। আপনার কাছে কি কোথাও মনে হয় যে আমাদের শাসন ব্যবস্থার এমন কোন ত্রুটি আছে যে কারণে মানুষ এতটা অমানবিক আচরণ করেও পার পেয়ে যাচ্ছে?
না, এই কথা তো বারবার করে বলেছি, শাসন ব্যবস্থা ত্রুটি না বললে এই কথা বলবো যে আমরা যারা অপরাধ করে সেই অপরাধীদের শাস্তিটা আমরা দৃশ্যমান করতে পারছি না। এই শাস্তিটা আমরা দৃশ্যমান করতে পারছি না বলে মানুষের অপরাধের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। এটা মানবাধিকার কমিশন থাকতেও বহুবার বলেছি, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং এটা নিশ্চিত করা কিন্তু একটা কঠিন ব্যাপার না। দিস ইজ পসিবল ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য স্টেট। আমরা একটু বিশ্ব প্রেক্ষাপটের দিকে আসি। আমি একটু শওকত মাহমুদ, দেশপ্রেমের জন্য যুদ্ধ করাই একমাত্র উপায় নয়, এটা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে অস্ত্রের চাইতে অনেক বেশি প্রয়োজন একটা মানে ডাক্তারি যন্ত্রপাতি, মেডিকেল যন্ত্রপাতি। আপনি কিভাবে দেখবেন? দেখুন, মেডিকেল যন্ত্রপাতি অবশ্যই দরকার, কিন্তু তার আগে মানসিকতার পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা প্রাইভেট সেক্টরে এত ইনভেস্টমেন্ট হয়েছে, এবং পৃথিবীর অনেক দেশ আমি ঘুরেছি, কিন্তু কোথাও বাংলাদেশের মতো গলিতে গলিতে ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিজের সাইনবোর্ড আমি দেখিনি। এবং সকালবেলা দেখা যায় রোগীরা ছুটছে সেদিকে, হয় মলমূত্র শিশিতে নিয়ে বা ওখানে গিয়ে পরীক্ষা করাচ্ছে, আর ডাক্তাররা সমানে তাদেরকে সেখানে পাঠাচ্ছে। এবং গ্রাম পর্যায়ে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে সেবা দেওয়ার জন্য, সেখানে হঠাৎ করে এই স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় ঘটলো, এবং এত খরচ হয়েছে, এত দামি পর্দা কেনা হয়েছে, হাসপাতালের এত যন্ত্রপাতি কেনা হয়েছে আধুনিক, কি ঘটলো? আমরা, আমাদের কাছে মনে হয় যে আমরা এগুলি প্রপারলি খরচ করিনি। আর এই ভাইরাসের আশঙ্কায়, যে ভাইরাস মোকাবিলার জন্য হসপিটালগুলিতে বা স্বাস্থ্য সেবায় আলাদা ইউনিট করা বা বরাদ্দ রাখা, এটা তো সম্ভব হয়নি। কিন্তু সাধারণ যে চিকিৎসা ব্যবস্থা, যেটা বলবেন যে আমরা তো এখন সাধারণ চিকিৎসাও পাচ্ছি না। যেমন আমার স্ত্রীর বড় ভাই 4 দিন আগে ইন্তেকাল করেছেন। তাকে আমি গিয়ে তার আগের দিন আমি একটা ঢাকার একটা খুব নামকরা হসপিটালে আমি ইমার্জেন্সি নিয়ে গেছি। তার নিউমোনিয়ার সমস্যা, করোনা নেগেটিভ, নিউমোনিয়ার সমস্যা। আমি তাকে ভর্তি করতে চাইলাম, কিন্তু ইমার্জেন্সি মেডিকেল অফিসার বললেন যে ওনার জন্য যে কনসালটেন্ট প্রয়োজন, সেই কনসালটেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল না। তাই বললো, আপনাদের এখানে এত ডাক্তার কনসালটেন্ট, তাকে তো চিকিৎসাটা দেন, অক্সিজেন দেবেন, যতখানি আপনারা সেবা দেওয়ার চেষ্টা করবেন। তিনি ভর্তি করলেন। পরের দিন তিনি আরেক হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে প্রাইভেট হসপিটাল আরেক করলো, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আমার প্রশ্ন, এই সাধারণ চিকিৎসার সুযোগটুকু কেন তারা দিল না? অন্যদিকে এরকমও আছে, আমি দেখেছি কিছু রোগী হাসপাতালে ঢুকেছে, এখন রোগী কম, তো যেই রোগী 5 দিন থাকলেও চলতো, তাকে 15 দিন রাখা হচ্ছে, কারণ হাসপাতালের লস তারা পুষিয়ে নিচ্ছে, যারা ভর্তি আছে তাদের খরচের উপর, খরচ বাড়িয়ে। এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এগুলো মনিটরিং এর কোনো ব্যবস্থা না। এবং স্বাস্থ্য মানে বেসরকারি হাসপাতালগুলোকে সেইভাবে প্রস্তুত করা রাখা, এটা একটা জরুরি দায়িত্ব ছিল সরকারের। কিন্তু আজকে তো আমরা করতে গেলাম, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে যান না, 2 সচিবের একজন করোনায় আক্রান্ত, আরেকজন কোয়ারেন্টাইনে আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় মানে লোকজনহীন অবস্থায় পড়ে আছে, এবং এই স্বাস্থ্য ব্যবস্থার পরিচালনাটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যবস্থা কারো বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এই যে মাস্কের কথা শুনছি, পিপিই কেনার দুর্নীতির কথা শুনছি, সেখানে তো দুদকের চিঠির আগে সরকারের কাছে যদি প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে তারা দুর্নীতি করেছে, নিম্নমানের পিপিই এনে চিকিৎসকদের বিপদে ফেলেছে, তাহলে তো সরকারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগের স্বাস্থ্য সচিবকে সরানো হলো, 2 দিন পরে তাদের পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব বানানো। এইসব কাজে মানুষের মধ্যে ধারণা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে হবে না, এবং একই সঙ্গে বাজেট যখন একই সময় এলো, আমরা দেখলাম যে দুর্নীতির সহায়ক একটি বাজেট ঘোষণা করা হয়েছে। এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু সরকারের যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যে জোনিং সিস্টেম, হয়তো উপরে সিদ্ধান্ত হয়, কিন্তু নিচে আসার পর দেখা যায় বাস্তবায়ন এটা সম্ভব না। এখনো এগুলো হচ্ছে, এখনো একটা সুস্থির ভাবে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারছি। আর সেকেন্ডলি, আমাদের মিজান ভাই, মিজান ভাই যে কথা বললেন যে সংস্কৃতিগত ঐক্য না হলে রাজনৈতিক ঐক্য হবে না। বাংলাদেশে ইতিপূর্বে রাজনৈতিক ঐক্য হয়েছে, কিন্তু পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা যারা করেছে আর যারা করেনি, তারাও কিন্তু এই রাজনৈতিক ঐক্যতে কিন্তু একসঙ্গে এসছে, যে আমরা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটাবো। তখন কিন্তু কে কালচার, কে কি পান্তা ভাত খায় না গরম ভাত খায়, এগুলি কিন্তু দেখে কিন্তু কেউ এই রাজনীতির ঐক্যে পিছপা হয়। ধর্মান্ধতার কথা বলেছেন, আমরা ধর্মান্ধতার বিপক্ষে, মৌলবাদের বিপক্ষে, কিন্তু মানুষের ধর্মবোধকে আপনি সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো যেন প্রতিবন্ধকতা না থাকে। যেমন আমি একটা কথা বলি, কিছুদিন আগে আওয়ামী ওলামা লীগের একটা মানববন্ধন দেখলাম, সেখানে তারা বলেছে এইসব লকডাউন টকডাউন এগুলি সমস্ত
হওয়ার কথা। আসুন আমরা সবাই একসঙ্গে মিলে আমরা আগের মতো সমাবেশ করি, এই করি সেই করি, সেই কথাগুলি বলছি। আমি মনে করি যে এটাই হচ্ছে একটা ধর্মান্ধতার পরিচয়। কারণ হাদিসে আছে মহামারী লাগলে তুমি পৃথক থাকো, তুমি নিজেকে আলাদা করে রক্ষা করো, এই বিষয়গুলো আছে। এবং এটা তারা পার্থক্যটা বিজ্ঞান মনস্কতার বাইরে কথা বলছে। এবং বিজ্ঞানের ক্ষেত্রে কোরআনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে বেশি সম্পর্ক বেশি, এগুলো অনেক ক্ষেত্রে প্রমাণিত। কিন্তু আমার কথা হচ্ছে যে মাঝখানে হ্যাঁ কিছু লোকজন আছেন তারা ধর্মের অপব্যাখ্যা দেন, ভুল হাদিসের ব্যাখ্যা দেন, দিয়ে নানা ধরনের কথা বলেন। কিন্তু আমরা মনে করি যে সঠিক ধর্মবোধটা যদি মানুষ বজায় রাখতে পারে, উন্নত করতে পারে, শুধু নামাজ পড়ার মধ্যে না। ইসলাম একটা পৃথিবীতে নতুন সভ্যতা দিয়েছে, এই সভ্যতাই এখন সব জায়গায় চলছে, যে মানুষের আচরণের পরিশীলতা, ধৈর্য, সংযম, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মেনে চলতে হবে। আমার মনে হয় যেখানে বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো আরব অনারবের উপর স্বেচ্ছাচার করতে পারবে না, কোনো শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গার উপরে কোনো জুলুম করতে পারবে না, সবাই সমান। এবং সবাই সমান এই তত্ত্বটা মানলে তো আজকে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। আমার একটু সময়ের সংক্ষিপ্ততা, আমি একটু ডক্টর মিজানের কাছে আসছি। বিশ্ব প্রেক্ষাপটে আমরা দেখছি যে যুদ্ধবাজ দেশগুলোর এখনো কিন্তু সেইভাবে তাদের সংযম কিন্তু দেখতে পাচ্ছি না, যদিও বড় বড় অর্থনীতিবিদরা, বড় বড় বিজ্ঞানীরা বলছেন এই যুদ্ধ থেকে সরে আসতে হবে পৃথিবীর শক্তিধর দেশগুলোকে। আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখতে পান? আসলে যুদ্ধবাদ যারা, তারা আসলে সবসময় দেশের যে আভ্যন্তরীণ রাজনীতি থাকে অথবা বিশ্ব প্রেক্ষাপটের যে পলিটিক্সে টানাপোড়েন থাকে, এগুলোর যখন একটা চাপের মধ্যে পড়ে তখন কিন্তু যুদ্ধবাজদের মাথা চাড়া দিয়ে ওঠে, অর্থাৎ অন্যদিকে মনোযোগ ভিন্ন দিকে নেয়ার জন্য, অথবা তাদের ব্যবসা বাণিজ্যকে, অস্ত্রের ব্যবসাকে চাঙ্গা করার জন্য এই যুদ্ধবাজরা সক্রিয় হবে। এটা আলাদা কথা। আমি একটু আগে রেফারেন্সে বলি, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটার ভঙ্গুরতা নিয়ে আর কথা বলে লাভ নেই, এটা আমরা টের পেয়ে গেছি। আরেকটা হচ্ছে অব্যবস্থাপনা। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে অব্যবস্থাপনা, তাদের যেটা এনফোর্সমেন্ট করার কথা ছিল বেসরকারি হাসপাতালের উপর, এটা করতে পারেনি একদিক। আর বড় সমস্যাটা হচ্ছে আমাদের যত বেসরকারি হাসপাতাল আছে, ব্যাংক আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এবং যত বড় বড় বেসরকারি উদ্যোগ আছে, এগুলো সবাই আবার একই লোকের মালিক। ওই একই লোক ব্যাংকের মালিক, একই লোক হাসপাতালের মালিক, একই লোক প্রাইভেট ইউনিভার্সিটির মালিক, সে আবার জাতীয় সংসদের সদস্য। অর্থাৎ যখনই যেই দল আসে সেই দলের আইন প্রণেতা হয় এরা। যার কারণে আপনি সরকারি কোনো নির্দেশনা মানে তাদের বিপক্ষে গেলে এটাকে তারা ঠেকিয়ে দেয়, অথবা ওই আইনটা অথবা যে ধরনের বিধিনিষেধ গুলো আরোপ করা দরকার সেগুলো আসতে গেলে তারা রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে। যে সকল হাসপাতালগুলোর কথা বলছেন দেখেন, সবগুলোর সাথে পলিটিক্যাল লিঙ্কেজ আছে, এবং একই লোক হাসপাতালের মালিক, ব্যাংকের মালিক, এবং ব্যবসা বাণিজ্য সবগুলো ওনার হাতে, এবং জাতীয় সংসদের সদস্য কর্তব্য ওনার হাতে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর যেটা আমি বলি যে আমাদের মানবিকতার যে বিষয়টা, মানবিকতা কিন্তু পুরোটাই আসলে একটা সমাজের টোটাল আর্থ সামাজিক অবস্থার উপর নির্ভর করে। আপনি যখন মানুষ না খেয়ে থাকবে, মানুষ যখন কর্মহীন হয়ে যাবে, তার কাছে যখন অতি বেশি মানবিকতা অথবা মানবিক আচরণ আশা করবেন, সেটা আপনি পাবেন না। যে সংকটটা দেখা দিবে যে আমাদের গার্মেন্টস এর মালিকরা তো এখন যেহেতু কিছু পুরনো অর্ডার আছে, এগুলো ফুলফিল করতে হবে, টেলিফোন করে করে গার্মেন্টসের শ্রমিকদেরকে আসো চাকরি করতে আসো, নিয়ে আসছে। এরাই আবার আগামী মাসে তাদেরকে বিদায় করে দিবে, এরা বাড়িতে চলে যেতে হবে। আর বিদেশ থেকে যারা ফেরত আসছে তারা কিন্তু গ্রামে ঘুরে যাবে। আমি তো মনে করি এই করোনা সংকটের কারণে সবচেয়ে ভালনারেবল গ্রুপ হচ্ছে আমাদের মহিলারা এবং শিশুরা। কারণ শিশুরা স্কুলে যারা যেত তাদের অনেক ড্রপ আউট হবে, স্কুলে আর যেতে পারবে না। ইভেন আমি তো মনে করি যারা ঢাকা শহরে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতো, নিজের কর্মসংস্থান মানে নিজের টাকা নিজে জোগাড় করতো, টিউশনি করে, কোচিং করে, সেইগুলো থাকবে না। এই ছাত্রগুলো আবার বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবে কিনা, এটাই সংকট। সেই জন্য আমি বলছি আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলছেন যে আমাদেরকে গ্রামে এবং কৃষিতে আমাদের জোর দিতে হবে। কৃষিতে যদি আমরা নতুন করে লোকদেরকে নিয়োগ দিতে পারি, কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাদেরকে যদি ঋণ দিতে পারি। আমি শুনেছি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যারা আমাদের লাখ লাখ লোক যারা বিদেশ থেকে ফেরত আসবে, তাদেরকে সহজ শর্তে অথবা বিনা সুদে 1 থেকে 5 লাখ টাকা করে লোন দেবে।
এগুলো তো সবই হলো রাষ্ট্রীয় প্রণোদনার কাজ, কিন্তু রাষ্ট্রের এমন আমরা কি এমন একটা সমাজ নির্মাণ করতে পারলাম যে আমরা মানবিক হতে পারি? আমি যেটা বলছি যে আমরা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে কালচার, আমাদের যে অর্থনীতি, সবগুলোর মধ্যে যদি সহনশীলতা এবং মানবিকতা এই বিষয়গুলোকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, যে সবাই এবং যেটাকে আমাদের পরবর্তীতা, অন্যের মতের প্রতি রেসপেক্ট করা, অন্যের কালচারের প্রতি আমাদের সম্মান বোধ, এই জিনিসগুলো যদি আমরা সামাজিক এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে না পারি, মিলেমিশে থাকা, ঐক্যবদ্ধভাবে সমস্যা মোকাবেলা, এই কালচারের যদি আমরা চর্চা করতে না পারি, তাহলে কিন্তু কেবলমাত্র আপনি যথার্থই বলছেন সরকারি প্রণোদনা বা সরকারের সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এগুলো দিয়ে করে কারণ ইউরোপে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্ক শক্তিশালী ছিল, মানে কিনা বলা হয় বীমা, স্বাস্থ্য বীমা, তারপরে ওল্ড হাউস, এগুলো বহুত শক্তিশালী ছিল ইটালিতে, কিন্তু এগুলো তাদেরকে রক্ষা করতে পারে নাই। আমাদের যে পারিবারিক যে বন্ডিং, যেটা এক্সটেন্ডেড ফ্যামিলি কনসেপ্ট, এটাকে আবার চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। এই যে আমি আর আমার ওয়াইফ আর বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা হয়ে গেলাম ফ্যামিলি থেকে, বাকিদেরকে আলাদা রাখলাম, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমাদেরকে আমাদের ট্রেডিশনাল মানে লার্জার যেটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি কনসেপ্ট, সেটাকে আমাদের সামাজিক নিরাপত্তার অন্যতম উপকরণ হিসাবে আমাদের কালচার নিয়ে আসতে হবে। কারণ আপনি স্কিম দিয়ে মানুষের আমি একটু রিয়াজুল হক আপনার কাছে আসছি যে সারা পৃথিবীতে অস্ত্র ব্যবসা, তেল ব্যবসার ক্ষেত্রে বেলায়ও বলা হচ্ছে যে হয় একটা বড় ধরনের নির্দয় পৃথিবী দেখবো, অনেক বেশি নজরদারি মানুষের উপরে, সাইবার, যেটা ডক্টর মিজান বলছিলেন, সাইবার কারণ মানুষের ভিডিও অনেক কমে যাবে, অস্ত্র ব্যবসা, তেল ব্যবসা আরো বাড়বে, নাকি আপনারা? না, একটা তো আমরা অতি সম্প্রতিকালে লক্ষ্য করেছি যে তেল ব্যবসার তো অবস্থা খুব খারাপ, তেল এখন ডেকে ডেকে বিনামূল্যে দিতে হচ্ছে। তো এবং সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা ইনভেস্ট করেছিল ওই সমস্ত তেল সমৃদ্ধ দেশগুলোতে। তো সবাই তেল সমৃদ্ধ দেশগুলো এবং সেই ইনভেস্টররা সবাই এখন প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত। আর অস্ত্রের ব্যাপারে আমরা দেখেছি যে অস্ত্র বাড়িয়ে কোনো লাভ হবে না, এই শিক্ষাটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে। এই শিক্ষাটা কেন ওই শক্তিধর দেশগুলোর সরকার প্রধান, মানে আমি ক্যাটাগরিক্যালি যদি বলি, ট্রাম্প প্রশাসন কেন বুঝতে পারছে না? ট্রাম্প প্রশাসন যেটা বোঝা উচিত, এটা ইসরায়েল প্রশাসন এটা বোঝা উচিত যে আমাদের এই অস্ত্র দিয়ে আমরা পৃথিবী শাসন করতে আর পারবো না। কারণ পৃথিবী এখন নতুন, এই করোনা এমন একটা শিক্ষা দিয়ে গেছে, এর থেকে পৃথিবী কিছু ভালো শিক্ষা নেবে। যে কথাগুলো একটু আগে বলা হলো, আমাদের সামাজিক মূল্যবোধের বিষয়টা বলা হলো, যে মানবিকতার বিষয়টা বলা হলো, আমাদের সেই আমরা দেখেছি নিউক্লিয়াস ফ্যামিলি ফেল করেছে। তো নিউক্লিয়াস ফ্যামিলি ফেল করেছে, আমরা আবার সেই পুরোনো সিস্টেম চলেছে, যারা ভ্যালুস গুলো শিখতো, দাদা নানার সঙ্গে গ্র্যান্ডসনরা থাকবে, গ্র্যান্ড ডটাররা থাকবে, তারা তাদের কাছে শিখবে। কারণ আমাদের ঐতিহ্য, আমি আমাদের কনটেক্সটে বলি, আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য দীর্ঘদিনের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য তো অত্যন্ত উন্নত ঐতিহ্য। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের তারপর আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর নেতৃত্ব, সবগুলো মিলিয়ে যদি আপনি আনেন, আমাদের অনেক বড় ইতিহাস আছে। তার আগেও যদি যান আপনি, সেই 11th সেঞ্চুরিতে, 12th সেঞ্চুরি, তখন যেন বাংলা সাহিত্যের যে উত্থান হয়েছিল আর কি। তো আমাদের তো অনেক সমৃদ্ধ, আমাদের লালন আছে, আমাদের হাসান রাজা আছে, আমাদের কত কিছু আমাদের রয়েছে। তো সেইখানে আমরা কেন পশ্চিমা অনুকরণ করতে যাব? আমাদেরটাকে তো আমরা রিস্ক করতে পারি। তো সেই বিষয়গুলো আমি মনে করি যে তেল দিয়ে আর অস্ত্র দিয়ে পৃথিবী কারণ শাসন করা যাবে না। এবং ওই সমস্ত দেশের জনসাধারণও বুঝেছে যে জনসাধারণের কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে যারা ক্ষমতায় আছে তাদের লাভ হচ্ছে। এই সমস্ত যে ট্রাম্পের লাভ হবে, ট্রাম্পের হিউজ বিজনেস আছে, তার লাভ হবে, কিন্তু একটা সাধারণ আমেরিকানরা সেখানে লাভ হবে না। তো সেই জন্য আমি মনে করি যে করোনা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ভালো জিনিসগুলোকে আমরা গ্রহণ করব। আরেকটা জিনিস করোনা আমাদের খুব ভালো শিক্ষা দিয়েছে এবং এটা আমাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, একথা আমাদের অনস্বীকার্য, যে আমরা কিন্তু ডিজিটালাইজেশনের দিক থেকে অনেকটা পথ আমরা এগিয়েছি এবং এবার কিন্তু আমরা ঘরে বসে বসে আমরা অনেক কাজ করছি। আপনি আজকের কনফারেন্সটা করছেন, এরকম আমরা জুমের মাধ্যমে, আমরা অনলাইনে, টেলিফোনে আমরা অনেক কাজ সম্পন্ন করতে পারছি। মানে আমাদের এতে আবার অন্য সমস্যাও তৈরি হতে পারে, যে অনেক ম্যান পাওয়ার প্রয়োজন হবে না, আমাদের মতন
ঘনবসতিপূর্ণ দেশে মানুষের আমি 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 একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি এইভাবে ইশতিয়াক ভাই। কারণটা হচ্ছে যে যখন ব্যাঙ্গালোরে কম্পিউটার চালু হয়েছিল তখন ব্যাঙ্গালোরে স্ট্রাইক হয়ে গিয়েছিল, দিনের পর দিন হরতাল চলছিল যে ব্যাঙ্গালোরে কম্পিউটারের লোকরা আনএমপ্লয়েড হয়ে যাবে। বাট দিস computer created employment for the members of the public of Bangalore সিটি। তো এই যে বিষয়টা, মানুষ বসে থাকবে না, সবকিছু অনলাইনে হবে, সেখানে মানুষ নিয়োগ থাকবে, কারণ অনলাইনের পিছনে তো একটা মানুষ কাজ করছে। অতএব মানুষ যে জব হবে এই ধরনের মানুষকে আরো কাজের সহায়তা বাড়িয়ে দেবে, শুধু দেশে না বিদেশ থেকে আমাদের ছেলেরা, আমাদের যে আলোচনাটা আমরা করব কাজের স্কোপে, কিন্তু সেটা আরেকদিন নিশ্চয়ই করতে পারবো। কিন্তু যে কথাটা আমরা বলছিলাম, আপনাদের তিনজনকে ধন্যবাদ যে করোনা উত্তর পৃথিবীতে করোনা কালে আমরা অনেক নির্দয় আচরণ দেখছি, অনেক অমানবিক আচরণ দেখছি, আবার মানবিকতার অনেক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমরা জানি না যে করোনা উত্তর পৃথিবীতে সেটা কি অবস্থা দাঁড়াবে। আমরা আশা করব অর্থনৈতিক অনিশ্চয়তা যেদিকে ধাবিত হচ্ছে, অন্তত বাংলাদেশের মতন দেশগুলোতে, তাতে মানুষের রাষ্ট্র ব্যবস্থার এবং উচ্চ স্তরে যারা আছেন তাদের প্রত্যেকের মানবিক আচরণ অনেক বেশি প্রয়োজন, আগের চেয়ে অনেক বেশি, মানুষকে তার সংকট থেকে উত্তরণের জন্য। করোনার অভিজ্ঞতা মানুষকে যেন অমানবিক না করে, যেন আরো বেশি মানবিক করে, সেই প্রত্যাশা থাকবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।